তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN6 পেপার অর্থাৎ সেকেন্ড মাইনর পেপারের অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় নিশ্চিত কমন পাবে। কি কি প্রশ্ন দুটো আলোচনা করছি দেখো। প্রথম প্রশ্ন, শের শাহের প্রশাসনিক সংস্কারগুলি মূল্যায়ন করো, অর্থাৎ শের শাহের সংস্কারগুলি আলোচনা করো, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। মধ্যযুগে ভারতের ইতিহাসে শের শাহ সুরি কেবল একজন দিগ্বিজয় বীরই ছিলেন না, তিনি ছিলেন এক অসামান্য প্রতিভাধর শাসক। মাত্র 5 বছরের সংক্ষিপ্ত রাজত্বকালে তিনি এমন এক সুশৃঙ্খল ও প্রজাহিতৈষী শাসন কাঠামো গড়ে তুলেছিলেন যা পরবর্তীকালে মুঘল সম্রাট আকবরকেও প্রভাবিত করেছিল। ঐতিহাসিক KR কানুগো তাকে যথার্থই আকবরের অগ্রদূত বলে অভিহিত করেছেন। তার শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীভূত কিন্তু স্বৈরাচারী নয়, বরং তা ছিল প্রজার মঙ্গলের জন্য নিবেদিত এক কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা। এবার দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে কেন্দ্রীয় ও প্রশাসনিক শাসন বিন্যাস। শের শাহের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল ক্ষমতার কেন্দ্রীকরণ এবং একই সাথে প্রশাসনিক সুবিধার্থে তার সুষম বিভাজন। প্রথমে হচ্ছে কি, কেন্দ্রের শাসন ও দপ্তর। শের শাহ সমস্ত ক্ষমতার উৎস ছিলেন নিজে, তবে শাসন কার্য পরিচালনার জন্য তিনি সুলতানি আমলে অনুকরণে 4টি প্রধান দপ্তরের সহায়তা নিতেন। দপ্তরগুলো কি কি? একটা অর্থ দপ্তর, সেটাকে বলা হতো দিওয়ান ই উজিরাত। আরেকটা হচ্ছে সামরিক দপ্তর, তাকে বলা হতো দিওয়ান ই আরজ। আরেকটা ছিল পররাষ্ট্র দপ্তর, সেটাকে দিওয়ান ই রসালাত বলা হতো। এবং আরেকটা সরকারি পত্র বিনিময় দপ্তর, সেটাকে বলা হতো দিওয়ান ই ইনসা। তবে তিনি মন্ত্রীদের হাতে অতিরিক্ত ক্ষমতা অর্পণ না করে সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিজের হাতে রাখতেন এবং প্রতিটি বিভাগের উপরে কড়া নজরদারি চালাতেন। পরের পয়েন্ট, প্রশাসনিক বিভাজন ও কর্মচারী। তিনি তার বিশাল সাম্রাজ্যকে 47টি সরকার এবং প্রতিটি সরকারকে কয়েকটি পরগনাতে বিভক্ত করেন। সরকার স্তরে সিকদারান অর্থাৎ আইন শৃঙ্খলার রক্ষক ও মুনসেফান অর্থাৎ বিচারক এবং পরগনা স্তরে একজন সিকদার ও একজন মুনসেফ বা আমিন নিযুক্ত থাকতেন। এছাড়া প্রশাসনের সর্বনিম্ন একক ছিল গ্রাম, যেখানে তিনি প্রাচীন পঞ্চায়েত ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছিলেন। তারপরে কি বলা হচ্ছে? তারপর বলা হচ্ছে ভূমি রাজস্ব সংস্কার। এখানে কি বলা হচ্ছে দেখো, শের শাহ প্রশাসনিক কৃতিত্বের শ্রেষ্ঠ নিদর্শন হলো তার বিজ্ঞানসম্মত ভূমি রাজস্ব ব্যবস্থা ও রায়তোয়ারি ব্যবস্থার এক উন্নত রূপ। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে জমি জরিপ ও শ্রেণীবিভাগ। তিনি আহমেদ খানের তত্ত্বাবধানে সিকান্দারি গজ অর্থাৎ 32 ইঞ্চির পরিমাপক দণ্ড, সেটাকে সিকান্দারি গজ বলা হতো। সিকান্দারি গজ ব্যবহার করে সমস্ত আবাদযোগ্য জমি জরিপ করান। আবাদযোগ্য যেগুলোতে কৃষিকাজ করা সম্ভব, সেই ধরনের জমি কি করছে, মাপজোক করলো। আর জমির উর্বরতা শক্তি অনুযায়ী তিনি জমিকে উত্তম, মধ্যম এবং অধম এই 3 ভাগে ভাগ করেন এবং গড় উৎপাদনের 1/3 রাজস্ব হিসাবে ধার্য করেন, যা শস্য বা নগদ অর্থ উভয়ের মাধ্যমেই দেওয়া যেত। তারপরে হচ্ছে পাট্টা ও কাবুলিয়ত প্রথা। কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি মধ্যস্থভোগীদের উচ্ছেদ করে সরাসরি কৃষকদের সাথে সম্পর্ক স্থাপন করেন। তিনি কৃষকদের সত্ত্ব স্বীকার করে পাট্টা দিতেন এবং কৃষকরা নির্দিষ্ট রাজস্ব দেওয়ার অঙ্গীকার করে কাবুলিয়ত নামে দলিল স্বাক্ষর করে জমা দিতেন। এর ফলে রাজস্ব আদায়ের স্বচ্ছতা এসেছিল। তারপর হচ্ছে সামরিক ও পুলিশি সংস্কার। সাম্রাজ্যের স্থায়িত্ব অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য তিনি আলাউদ্দিন খলজির আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি শক্তিশালী বাহিনী গড়ে তোলেন। সেখানে কি বলা হচ্ছে দেখো, শক্তিশালী বাহিনী গড়ে তোলেন। তারপরে দাগ ও হুলিয়া। সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করার জন্য তিনি ঘোড়াদের চিহ্নিতকরণের জন্য দাগ ব্যবস্থা এবং সেনাদের দৈহিক বিবরণ
দৈহিক বিবরণ বা হুলিয়া লিপিবদ্ধ করার প্রথা কঠোরভাবে পুনর্প্রবর্তন করেন। জায়গির প্রথা বাতিল করে তিনি সেনাদের রাজকোষ থেকে নগদ বেতন দেওয়ার ব্যবস্থা করেন, যা সেনাদের রাজানুগত্য বৃদ্ধি করেছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, স্থানীয় দায়বদ্ধতার নীতি। পুলিশি ব্যবস্থায় শেরশাহ এক অভিনব নীতি গ্রহণ করেন। গ্রামের চুরি ডাকাতি হলে স্থানীয় গ্রাম প্রধান বা মোড়লদের অপরাধীকে ধরিয়ে দিতে হতো, অন্যথায় তাদের ক্ষতিপূরণ দিতে হতো। এই কঠোর স্থানীয় দায়বদ্ধতার নীতির ফলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। এবার পরের অংশটুকু আলোচনা করব এবং আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করবে। এবারে পরের পয়েন্ট কি দেখো, জনকল্যাণ, মুদ্রা ও বিচার ব্যবস্থা। এখানে প্রথম পয়েন্ট সেখানে আছে যোগাযোগ ও সরাইখানা। সাম্রাজ্যের বাণিজ্যের প্রসার ও যোগাযোগের জন্য তিনি 4টি প্রধান সড়ক নির্মাণ করেন, যার মধ্যে সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত সড়ক-ই আজম বর্তমানে গ্যাংটক রোড অন্যতম। পথিকদের সুবিধার্থে তিনি রাস্তার দুপাশে বৃক্ষরোপণ এবং প্রতি দ্রুকোশ অন্তর প্রায় 1700টি সরাইখানা নির্মাণ করেন, যা ডাক চলাচলের কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। তারপর হচ্ছে মুদ্রা ও বিচার। তিনি পুরাতন জরাজীর্ণ মুদ্রা বাতিল করে নতুন রৌপ্য মুদ্রা বা রূপাইয়া এবং তাম্র মুদ্রা বা দাম চালু করেন, যা আধুনিক ভারতীয় মুদ্রার ভিত্তি। বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত নিরপেক্ষ। দেওয়ানি ও ফৌজদারি মামলার জন্য পৃথক আদালতের ব্যবস্থা ছিল এবং তার নীতি ছিল বিচার হলো শ্রেষ্ঠ ধর্ম। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, উপসংহার দিয়ে তোমাদের শেষ করতে হবে এবং তারপরে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারছো যে কেমন কোয়ালিটির অ্যান্সার লিখলে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো। দেখো, এবার আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। আরেকটা বিষয় আবারও মনে করাচ্ছি যে তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে, অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। দেখো, এখানে আকবরের রাজপুত নীতি দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হচ্ছে। মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সম্রাট আকবর কেবল একজন দিগ্বিজয়ী বীরই ছিলেন না, তিনি ছিলেন একজন অসামান্য দূরদর্শী রাজনীতিবিদ। তিনি উপলব্ধি করেছিলেন যে হিন্দু প্রধান ভারতবর্ষে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য গঠন করতে হলে ভারতের শৌর্যবীর্যের প্রতীক রাজপুতদের শত্রু ভাবলে চলবে না, বরং তাদের মিথ্যে পরিণত করতে হবে। পূর্ববর্তী সুলতানদের দমনমূলক নীতির পরিবর্তে আকবর মৈত্রী, বৈবাহিক সম্পর্ক এবং গুণগাহিতার মাধ্যমে রাজপুতদের মুঘল সাম্রাজ্যের স্তম্ভে পরিণত করেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে আকবরের রাজপুত নীতি ছিল তার রাজনৈতিক প্রজ্ঞার শ্রেষ্ঠ নিদর্শন, যা মুঘল সাম্রাজ্যকে একটি জাতীয় রূপ দান করেছিল। এবার তারপরে কি বলা হচ্ছে দেখো, মৈত্রী ও বৈবাহিক সম্পর্কের কূটনীতি। আকবরের রাজপুত নীতির প্রধান ভিত্তি ছিল মৈত্রী ও বৈবাহিক সম্পর্ক স্থাপন। 1562 খ্রিস্টাব্দে অমরের রাজা ভারমলের কন্যা হীরাবাইকে, যিনি পরে যোধাবাই নামে পরিচিত হয়েছিলেন, হীরাবাইকে বিবাহ করার মাধ্যমে এই নীতির সূচনা করেন। তবে এটি নিছক কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না, বরং এটি ছিল এক সুগভীর রাজনৈতিক চাল। আকবর প্রথম মুসলিম শাসক যিনি রাজপুত রাজকন্যাদের ধর্মান্তরিত না করে তাদের নিজস্ব ধর্ম পালনের অধিকার দিয়েছিলেন। অমরের পর বিকানির, জয়সলমের প্রভৃতি রাজপুত রাজ্যের সঙ্গেও তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। এই সম্পর্কের মাধ্যমে আকবর রাজপুতদের আবেগ জয় করেছিলেন এবং তাদের মুঘল সিংহাসনে বিশ্বস্ত রক্ষকে পরিণত করেছিলেন। মেবারের রানা প্রতাপ ছাড়া প্রায় সমস্ত রাজপুত রাজাই আকবরের এই উদার নীতির কাছে নতি স্বীকার করেছিল, যা মুঘলদের উত্তর ভারতের একছত্র আধিপত্য বিস্তারে সহায়তা করেছিল। এবারে হচ্ছে কি পরের পয়েন্ট, প্রশাসনের অংশগ্রহণ ও মনসবদারি ব্যবস্থা। আকবর কেবল আত্মীয়তার বন্ধনেই আবদ্ধ থাকেননি, তিনি রাজপুতদের যোগ্যতা অনুযায়ী প্রশাসনের সর্বোচ্চ পদগুলিতে আসীন করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে গুণী ও যোগ্য ব্যক্তিদের ধর্ম বা জাতি দিয়ে বিচার করা উচিত নয়,
রাজা ভারমলের পুত্র ভগবান দাস এবং পৌত্র মানসিংহকে তিনি মুঘল দরবারের সর্বোচ্চ মনসব বা পদমর্যাদা দান করেছিলেন। আকবরের রাজত্বকালে টোডরমল, বীরবল এবং মানসিংহের মতো হিন্দুরা সাম্রাজ্যের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। আর এই নীতির ফলে রাজপুতরা অনুভব করেছিলেন যে মুঘল সাম্রাজ্য কেবল তুর্কি বা আফগানদের নয়, বরং এটি তাদের নিজস্ব সাম্রাজ্য। ফলস্বরূপ যে রাজপুত তলোয়ার একসময় মুসলিম শাসকদের বিরুদ্ধে উদ্যত থাকত, তা এখন মুঘল সাম্রাজ্যের রক্ষা ও বিস্তারের কাজে ব্যবহৃত হতে লাগল। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট আছে ধর্মীয় সহনশীলতা ও সামাজিক উদারতা। আকবরের রাজপুত নীতির সাফল্যের অন্যতম কারণ ছিল তার উদার ধর্মীয় দৃষ্টিভঙ্গি বা সুলয়ী কুল। তিনি হিন্দুদের ওপর থেকে ঘৃণ্য জিজিয়া কর এবং তীর্থকর রোধ করেন। রাজপুতদের মন্দির নির্মাণ, উৎসব পালন এবং নিজস্ব সামাজিক প্রথা বজায় রাখার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। আকবর নিজে হিন্দু ধর্মচারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং রাজপুত রানীদের প্রাসাদের ভেতরে মন্দির প্রতিষ্ঠার অনুমতি দিয়েছিলেন। তার এই ধর্মনিরপেক্ষ মনোভাব রাজপুতদের মন থেকে পর ধর্মবিদ্বেষ ও ভীতি দূর করে। এছাড়া তিনি সতীদাহ প্রথা নিবারণ এবং বিধবা বিবাহের সমর্থনে পদক্ষেপ নিয়ে সামাজিক সংস্কারের ক্ষেত্রেও রাজপুত সমাজের হিতাকাঙ্ক্ষী হয়ে উঠেছিলেন। তারপরে সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন। আকবরের নীতির আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল রাজপুত রাজ্যগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। যে সমস্ত রাজপুত রাজা মুঘল বশ্যতা স্বীকার করতেন এবং নিয়মিত কর প্রদান করতেন, আকবর তাদের ওয়াতন বা নিজস্ব রাজ্যের ওপরে পূর্ণ অধিকার বজায় রাখতে দিতেন। পরাজিত রাজাদের তিনি অপমানিত করতেন না, বরং সম্মানের সাথে তাদের রাজ্য ফিরিয়ে দিয়ে মুঘল মনসবদার হিসাবে নিয়োগ করতেন। এই নীতির ফলে রাজপুত রাজারা নিজেদের সম্মান অক্ষুণ্ণ রেখে মুঘল সার্বভৌমত্ব মেনে নিতে কুণ্ঠবোধ করেনি। মেবারের ক্ষেত্রেও তিনি দীর্ঘ সংঘাতের পর নমনীয় মনোভাব দেখিয়েছিলেন। এই উদার ও সম্মানের আদান প্রদান মুঘল রাজপুত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। এবার উপসংহার লিখবে, উপসংহার লিখে প্রশ্নের উত্তর শেষ করবে। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখতে হবে।